এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আমি আপনাদের সাথে রয়েছি সুমিতেন্দ্র, আর আমার সাথে প্রত্যয়। আজ আপনারা শুনবেন লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প, তনুশঙ্করের ভুতুরে ঘড়ি। গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে আদিত্য, বর্ণালী দে বর্মন, প্রত্যয়, সৌরভ রায় ফ্রম কিংবদন্তি অডিও স্টোরি, আর আমি সুমিতেন্দ্র। তাহলে আর দেরি না করে আজকের গল্পটা শুরু করছি। আশা করি সবার খুব ভালো লাগবে। তাহলে আর দেরি না করে আজকের গল্পটা শুরু করছি। সকাল থেকে তনুশঙ্করের এই একটাই কাজ, সেই প্রপিতামহের আমলের ঘড়িখানা নিয়ে সে কুটুর কাটুর করতেই থাকে। লোকে বলে যে এটা নাকি হিটলারের ঘড়ি। তনুশঙ্করের প্রপিতামহ হরিশঙ্কর বিলেত থেকে একটা অকশানে গিয়ে এনেছিলেন এই ঘড়িটা। তখন অবশ্য বেশ ভালোই চলত, বেশ একটা মিষ্টি অথচ গমগমে আওয়াজ হতো ঘড়িটা থেকে। তখন ভাদরপুরের জমিদার হরিশঙ্করের বেশ নাম ডাকও ছিল। এবারের দুর্গাপূজায় বড়লাট আসতেন নিমন্ত্রিত হয়ে। সাহেব মহলে বেশ পরিচিতি ছিল হরিশঙ্করের। তারপর ওই যা হয়, আস্তে আস্তে মজুমদার বংশের রমরমা যত ঝিমিয়ে পড়ল, ঘড়ির আওয়াজও ততই কমতে লাগল। তনুশঙ্করের দাদু বিভূতি শঙ্করের আমলে জমিদারি আর ঘড়ি দুই একসাথে দেহ রাখল। তবু যা হয় আর কি, জমিদারি মেজাজটা তিনি আমৃত্যু ধরে রেখেছিলেন। হরিশঙ্করের আমলে মজুমদার বাড়ির লোকেরা সবাই রূপোর থালায় ভাত খেত। বিভূতি শঙ্করের আমলে সেসব বেচে বুচে সংসার চালাতে হলো, আর ভাত খাওয়া হতো কাঁসার থালায়। শেষ দিকে শোনা যায় সেটাও নাকি একটাতেই এসে ঠেকেছিল। একটা থালায় ধুয়ে ধুয়ে বাড়ির ছেলেদের দেওয়া হতো, আর মেয়েদের কপালে জুটত কলা পাতা। তনুশঙ্করের বাবা গোবিন্দ শঙ্করের আমল থেকে আবার একটু একটু করে জোড়া দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। ভাদর পাহাড়ের শিব মন্দির খুব জাগ্রত। বহু দূর থেকে প্রচুর মানুষে এখানে পুজো দিতে আসেন। এই ব্যাপারটাই কাজে লাগিয়ে নিচের তলার ফাঁকা ঘরগুলো নিয়ে একটা পান্থশালা মতো বানিয়ে লোকজনের থাকার ব্যবস্থা করে বেশ ভালোই টাকা পয়সা আমদানি হতে লাগলো। এমন রমরমিয়ে চলতো সেই ব্যবসা যে শিবরাত্রি আর নীলষষ্ঠীর সময় তো আর তিল ধারণের জায়গা পর্যন্ত থাকতো না। তবে সত্যি বলতে কি, গোবিন্দ শঙ্কর এত কিছু একা হাতে সামলাতে পারতেন না। সেই জমিদারি রক্তই তো আছে শরীরে। একসাথে 10-12 জন অতিথি আসতে দেখলেই মাথা যেন ঘুরতে থাকে, পেটের ভেতরে যেন কপ কপ হতে থাকতো। সবকিছু সেই আগের আমলের নায়েবের ছেলে সনাতনী দেখত। ছিল নায়েব আর হয়ে গেল হোটেল কাম ধর্মশালা কাম পান্থনিবাসের ম্যানেজার। তা সে যাই হোক, গোবিন্দ শঙ্করের দুই ছেলে, ধনুশঙ্কর আর তনুশঙ্কর। ধনুশঙ্কর একদম অন্য ধাঁচের তৈরি হয়েছে। কলকাতায় মেস বাড়িতে কষ্ট করে থেকে পড়াশোনা করে একটা সরকারি চাকরি পেয়েছে গত বছর সে। আর তনুশঙ্কর অবশ্য ভাদরপুরে থেকেই পড়াশোনা করছে। ওই আর কি, করতে হয় তাই করছে। খুব একটা ভালোও নয়, আবার মন্দও নয়। দেখে মনে হয় যে জমিদারি মেজাজের ধারা ওই তনুশঙ্করই ধরে রাখবে। বইয়ের পাতা পাশে খোলাই পড়ে আছে। তনুশঙ্কর সেই হিটলারের ঘড়িটা দেওয়াল থেকে খুলে এনে সারাই করতে বসল। ঘড়ির পেট খুলে কঙ্কাল বার করে কখনো এটা ধরে টান মারে তো কখনো ওটা ধরে টান মারে। কি যে দেখে সেটা সেই জানে। লোকে বলে যে সব শিক্ষারই গুরু লাগে।
কিন্তু তনু শঙ্করের এই ঘড়ি সারানো শিক্ষার কোনো গুরু টুরু নেই। সে একা একাই ঘড়ি নিয়ে নাড়াচাড়া করতে করতে শিখেছে। অবশ্য শিখেছে বলাটা ভুল হবে, কারণ সেই হিটলারের ঘড়ি এখনো পর্যন্ত কোনো আওয়াজ করেনি। দুধের গ্লাস হাতে কমলা দেবী ছেলের ঘরে আসতে গিয়ে একবার দরজার চৌকাঠে হোঁচট খেলেন। একটুখানি দুধ চলকে পড়ে গেল গ্লাস থেকে। ইস, হায় হায় হায়, কতটা দুধ পড়ে গেল রে! ইস ইস ইস। বেশি না, 1 চামচ দুধই পড়েছে। তবু কমলা এই গোটা সংসারটাকে আঁচলের খুঁটে বেঁধে আবার একটু একটু করে দাঁড় করাচ্ছে তো, তাই ওই 1 চামচ দুধই নষ্ট হলে খারাপ লাগে ওর। এক হাতে গ্লাসটা ধরে আঁচল দিয়ে দুধটুকু মুছে নিলেন তিনি। পরে তো নেতা বোলাতেই হবে, কিন্তু ওই কয়েক ফোঁটা সাদা তরল মাটিতে পড়ে থাকতে দেখলে গাটা কেমন যেন কড়কড় করে। আঁচল দিয়ে দুধটুকু মুছতে মুছতেই ছেলের দিকে তাকালেন। পাশে বইয়ের পাতাটা ফরফর করে উড়ে যাচ্ছে। ছেলের সেদিকে কোনো খেয়াল নেই, সে মগ্ন হয়ে আছে ওই হিটলারের ঘড়িটা নিয়ে। তা বইটা যখন পড়বি না, তখন ওটা বন্ধ করে রাখলেই তো পারিস। মা সরস্বতী যে রাগ করবেন, যেটুকু বিদ্যে হয়েছে সেটাও নিয়ে নেবেন। তা দাদাকে দেখে তো একটু শিখতে পারো বাবা। দেখ তো, ছেলেটা কত কষ্ট করে পড়াশোনা করে চাকরি পেয়েছে। সংসারের তো একটু সুরাহা হয়েছে নাকি? ঘড়ির পেটের ভেতর মুখ গুজেই তনু বলল, সবার দ্বারা সব কিছু হয় না, এক একজন এক এক রকম হয়। দাদা দাদার মতো, আমি আমার মতো। তাছাড়া ওইসব ছেঁদো চাকরি করবার জন্য তনু শঙ্করের জন্ম হয়নি, বুঝলে? এই যে হিটলারের ঘড়ি যেদিন চলবে সেদিন বুঝবে তনু শঙ্কর কী জিনিস। কমলা দেবীর বুকটা কেঁপে ওঠে। তিনি অতি সাধারণ ঘরের মেয়ে মানুষ, ভাগ্যচক্রে এই জমিদার বাড়ির বউ হয়েছেন। অনেক কষ্টে স্বামীকে দিয়ে হোটেলের ব্যবসাটা করাতে পেরেছেন। নিজে হেসেলে উদয়স্ত খেটে চলেছেন। শিবরাত্রি বা নীল ষষ্ঠীর সময় একবার ভাবেন যে একজন রাঁধুনে বাহুন রাখবেন, কিন্তু তারপরেই সেই লোভ সম্বরণ করেন। কারণ একটা লোক অতিরিক্ত রাখলেই লাভের ভাগে হাত পড়ে যাবে। সারা জীবন ভয়ে ভয়ে ছেলেদের মানুষ করেছেন যে কখন না আবার এদের শরীরের পুরনো জমিদারের রক্ত বলিয়ান হয়ে ওঠে। বড় ছেলেটাকে মনের মতো করে মানুষ করতে পেরেছেন, কিন্তু ছোট ছেলের ওপর আশাটা দিন দিন যেন ফুরিয়ে আসছে। গ্লাসটা টেবিলের ওপর রেখে মুখ গম্ভীর করে তিনি বললেন, নাও ধরো, এই দুধটা খেয়ে আমাকে উদ্ধার করো। আর এঁটো গ্লাসটা টেবিলের ওপরে সাজিয়ে রাখবে না। খাওয়া হয়ে গেলে নিচে গিয়ে মানদা মাসিকে দিয়ে আসবে। আজ আমার অনেক কাজ, তোমার খিদে মতো খাটার সময় আমার হবে না। আজ দাদা আসবে। দাদা আসবে? এতক্ষণে ঘড়ির পেট থেকে মুখটা তুলল তনু শঙ্কর। একটা হালকা হাসিতে ভরে গেল মুখটা। দাদা সরকারি চাকরি করে বলে ভদ্রলোককে খুব একটা পছন্দ না করলেও দাদা হিসাবে লোকটা মন্দ নয়। দাদাকে একটা ছোট্ট তেরচামুখো স্ক্রুড্রাইভার আনতে বলেছিলাম কলকাতা থেকে। ঘড়িটার এই পেটের দিকটায় একটা স্ক্রু কিছুতেই খুলতে পারছি না। কমলা দেবী মুখ ভেঙিয়ে আঁচল টেনে চলে গেলেন। বলিহারি যায় এই ছেলে। সরকারি চাকরি করা দাদা আসছে এতদিন পর কলকাতা শহর থেকে, কোথায় একটা ভালো কিছু জিনিস চাইবে তা নয়, একটা স্ক্রুড্রাইভার। এই ছেলেকে যে ঠিক কোন খাতে ফেলবেন বুঝে উঠতে পারেন না কমলা দেবী। নিচে নামতে না নামতেই একটা সাইকেল রিকশার প্যাঁক প্যাঁক আওয়াজ কানে এলো। নতুন কোনো অতিথি এলো নাকি বড় ছেলে ধনু এলো সেটা ঠিক বুঝতে পারলেন না কমলা দেবী। সকালবেলা উনি বলেছিলেন অবশ্য যে ছেলেকে আনতে স্টেশনে লোক পাঠাবেন। অবশ্য সে কথা দুবার মনে না করালে মনে হয় না তাঁর যে কারোর মনে থাকবে বলে। আর ইচ্ছে করেই কমলা দেবী তাঁর স্বামীকে সে কথা মনে করাননি। তিনি চান যে ছেলেরা সব কষ্ট করেই মানুষ হোক। এইসব জমিদারি আদব কায়দা তিনি দুচক্ষে দেখতে পারেন না। স্টেশনে অনেক অটো, টোটো, সাইকেল রিক্সা থাকে, যেটা ইচ্ছা চড়ে বসলেই হলো। নানা কথা ভাবতে ভাবতেই কমলা দেবী ঘোমটা টেনে একটু দরজা ফাঁক করে দেখলেন।
অচেনা অতিথির সামনে তো আর জমিদারির বউ অমন হুট করে দেখা দিতে পারে না। না, অন্য কেউ নয়, ধনুই এসেছে। তবে উনি বেরোনোর আগেই গোবিন্দ শঙ্কর চলে এলেন। আরে এসে গেছিস বাবা। বিগলিত হাসিতে ছেলেকে স্বাগত জানিয়েই জমিদার গোবিন্দ শঙ্কর হাঁক পারলেন। ওই কে কোথায় আছিস? ধনুর মালপত্র নিয়ে যা ভেতরে। অভ্যাস বসে বলে আবার স্ত্রীর দিকে তাকালেন। খেয়ে আর কোথায় থাকবে, থাকার মধ্যে এই এক কমলাই আছে। ধনু নিজেই হাসতে হাসতে নিজের ব্যাগটা কাঁধে ফেলে বলল, ও একটাই তো ব্যাগ, ও আমি নিয়ে যাব। ধনু বাড়িতে ঢুকতে যাবে এমন সময় দুরদার করে সিঁড়ি দিয়ে নেমে এলো তনু। এই দাদা, আমার স্ক্রুড্রাইভারটা এনেছিস? ধনু হাসতে হাসতে বলল, না রে, পাইনি স্ক্রুড্রাইভারটা, দেখবো পরের বার যদি পাই। মাথাটা গরম হয়ে যায় কমলা দেবীর। না না, কিছু আনেনি, যা তো ওপরে যা। ছেলেটাকে ঘরে ঢুকতে দিল না, এটা চাই ওটা চাই এসব শুরু করে দিল। তনু নিজেও একটু থমকালো। বোধহয় ভাবল যে না, ঠিকই আছে, দাদা আসা মাত্রই এইভাবে ঝাঁপিয়ে পড়াটা তারই দোষ হয়েছে, তাই নিজে থেকেই ওপরে চলে যাচ্ছিল। কিন্তু বাবার কথায় মাথাটা আবার গরম হয়ে গেল। গোবিন্দ শঙ্কর এখন ভালোই বুঝে গেছেন, এই যে তিনি এখনো বেশ মন্দের ভালো খেয়ে দিয়ে মোটামুটি জমিদারি আদব কায়দা বজায় রেখে বেঁচে বসতে আছেন, সবটাই তার স্ত্রী কমলা দেবীর জন্য। তাই তিনি মাঝে মাঝেই স্ত্রীকে প্রসন্ন রাখার জন্য একটু আধটু তার মনোমতো কথা বলার চেষ্টা করেন। অবশ্য সেই কথা বলতে গিয়ে আবার অনেক সময় সব ঘুলিয়েও ফেলেন। তনু ওপরে চলেই যাচ্ছিল, তবু গোবিন্দ শঙ্কর বললেন, আর এই হয়েছে একটা ঘড়ি, সারাটা দিন শুধু ঘড়ির মধ্যে মুখ গুজে পড়ে রয়েছে। কত পয়সা যে আমার চলে গেল এই ঘড়ির পেছনে। আজ এটা লাগবে, কাল ওটা লাগবে বলে সনাতনের কাছ থেকে রোজ টাকা নিয়েই চলেছে। যেতে যেতে ভুরু কুচকে তাকালো তনু। মাথার ভেতরটা দপ করে জ্বলে উঠল হঠাৎ। টাকা সে নেয় মাঝে মাঝে, ঠিক আছে, কিন্তু সে আর কত? এটা কি মায়ের কানে না তুললেই চলছিল না? কমলা দেবীরও জ্বলে উঠতে বেশি সময় লাগলো না। সত্যিই তো, সারাটা দিন মুখের রক্ত তুলে খেটে যান, একা হাতে বাড়ির রান্না হোটেলের রান্না সব করেন, তার উপর আছে জমিদারি 5 মাস। গোবিন্দবাবু তো একবার শুধু হাঁক পেরে দেন। এই কে আছিস? আর কমলা দেবী এই এত বড় বাড়ির এই প্রান্ত থেকে ওই প্রান্তে দৌড়ে বেড়ান। ছেলেটা পড়াশোনা করছে না মন দিয়ে, ঘড়ি নিয়ে সারাটা দিন বসে থাকে, সেটা তো তিনি লক্ষ্য করেছেন। কিন্তু ছেলে যে ঘড়ি সারানোর নাম করে টাকা গিলছে সেটা তো তিনি জানতেন না। তিনি কড়া চোখে তাকালেন তনুর দিকে। দুই ছেলেই মাকে বেশ ভয় পায়, ছোট থেকে কড়া শাসনে বড় হয়েছে তারা। আজও শুধু ওভাবে তাকালেই হলো। জমিদারি মর্যাদা বিসর্জন দিয়ে হাটের মাঝখানে চিৎকার করার দরকার হয় না। তনুর কপালে ঘাম জমে গেল মায়ের ওই মূর্তি দেখে। এমন কি টাকা নিয়েছি? দু একটা পার্টস কেনার জন্য কয়েকটা টাকা নিয়েছিলাম মাত্র, তার জন্য এত কথা শোনাচ্ছ কেন? গোবিন্দ শঙ্কর কিছু একটা বলতে যাচ্ছিলেন, তার আগেই একটা হিমশীতল মহিলা কণ্ঠ শোনা গেল। কয়েকটা টাকা রোজগার করতেও না অনেক কষ্ট করতে হয়। সেইটুকুর মুরত যেদিন হবে সেদিন খরচা করবে, তার আগে ওই ঘড়ির পিছনে খরচ করার জন্য একটা টাকাও পাবে না। তনুও দুমদাম করে পা ফেলতে ফেলতে ওপরে চলে গেল। কয়েকটা মাত্র টাকা চেয়েছি বলে এত কথা শোনালে? ঠিক আছে, আর কোনোদিন চাইবো না কিছু, বলে দিলাম, আমি বলে দিলাম। ধনু হাসতে হাসতে বলল, বাড়ি ফিরতে তোমরা কী সব শুরু করলে বলো তো? কত টাকা নিয়েছে ও? গোবিন্দ শঙ্কর আমতা আমতা করে বললেন, নে তো মাঝে মাঝেই, আমি তো আর অত দেখি না, ও সনাতন জানে। কমলা দেবী ঘুমটাটা টেনে নিয়ে বললেন, হিসেবটা একবার দেখিও তো, কত টাকা নিয়েছে আমাকেও একবার দেখতে হবে। আমিও ভাবছি, অতিথি তো কম আসছে না, অথচ সব খরচ বাদ দিয়ে তো হাতে বেশি টাকাও আসে না। এই ব্যাপার যে সব তলে তলে ঘটে যাচ্ছে এ তো আমি আগে জানতাম না।
গোবিন্দবাবু ব্যাপারটা আর শত চেষ্টা করেও ধামাচাপা দিতে পারলেন না। তনু যে মাঝে মাঝে হোটেলের টাকা থেকে কিছু কিছু নেয় সেটা তিনি ভালোই জানেন, আর এর পেছনে তার একটু প্রচ্ছন্ন মদতও আছে। আরে ভাই, জমিদারের ছেলে, অমন কাঠখোট্টা হলে মানায়? আগের দিনে তার বাপদাদারা কত পয়সা ইন্তার খরচ করেছে। বড় লোকেরা যদি বাজে খরচ না করে, গরিবের পেটে ভাত উঠবে কি করে? ছেলেটা না হয় ওই ঘড়িটা নিয়ে একটু মেতে থাকে, তাতে হলোটা কি? বউটা বড্ড বেশি খিটখিট করে। সন্ধ্যের দিকে একটু হাসাহাসি করতে করতেই খাতাটা নিয়ে বসেছিল ধনু আর তার মা। কিন্তু একটু পরেই দুজনেরই মাথা আগুন হয়ে গেল। এই কি কাণ্ড! রোজই প্রায় 200 এমনকি 500 টাকা করেও নিয়েছে তনু। মাসে প্রায় 8-10 হাজার টাকা খরচা হয় শুধু তনুর নামে। কটা টাকার আসে ওই হোটেল থেকে? আর সেটা ঠিকঠাক চালাতেও তো কিছু খরচ করতে হয়। আর যেটুকু থাকে সেটাও যদি এইভাবে খরচ হয়ে যায়, তাহলে আর কী বা পড়ে রইল? কমলা দেবী তক্ষুনি উঠে ছেলের ঘরের দিকে যাচ্ছিলেন, কিন্তু ধনু আটকে দিল। তুমি দাঁড়াও মা, আমি দেখছি। কিন্তু দাদা না গিয়ে মা গেলেই বোধহয় সেদিন ভালো হতো। দুই ভাইয়ের শরীরেই জমিদারি রক্ত বইছে। একটু কথা কাটাকাটির পরেই তুল কালাম বেঁধে গেল। এমনকি রান্নাঘরে বসে কমলা দেবী জিনিসপত্র ছোঁড়াছুঁড়ির আওয়াজও পেলেন। রাগের মাথায় তনু দাদার গলাও চেপে ধরল। তাতে দাদাও রেগে গিয়ে ভাইকে ধাক্কা মেরে ফেলে দিল। সেদিন রাতে খেতেও এলো না তনু। গোবিন্দবাবু দুবার গলা খাঁকারি দিয়ে ছেলেকে ডেকে আনতে চাইলেন, কিন্তু কমলা দেবীর থমথমে মুখ দেখে আর সেই সাহস হলো না তার। ধনু মুখ ভার করে অল্প কিছু খেয়েই শুয়ে পড়ল। কমলা দেবী চুপচাপ বসে রইলেন রান্নাঘরেই। কতক্ষণ আর অভিমান করে থাকবে ছেলে? একটু রাত হলে নিশ্চয়ই একা একা চলে আসবে রান্নাঘরে। খাবার নিয়ে বসে থাকতে থাকতে বেশ রাত হয়ে গেছে। একটু ঢুলুনিও এসেছে চোখে। আর ঠিক তখনই একটা ভয়ঙ্কর আওয়াজে সারা বাড়িটা যেন কেঁপে উঠল। কমলা দেবী চমকে উঠলেন, কিন্তু তারপরেই তার মুখে হাসি ফুটল। এটা ওই হিটলারের ঘড়ির আওয়াজ। তার মানে তনু পেরেছে। শেষ পর্যন্ত ঘড়িটা তাহলে বেঁচে উঠেছে। এই ঘড়ির পেছনে সময় নষ্ট করাটা কমলা দেবী কোনোদিনই পছন্দ করতেন না, কিন্তু তাই বলে ছেলে একটা কাজে সফল হয়েছে আর তিনি সেটাকে স্বীকৃতি দেবেন না, এমন মাও তিনি নন। সব অভিমান ভুলে কমলা দেবী দৌড়ে গেলেন তনুর ঘরে। ঘরে ঢুকতে গিয়ে আবার হোঁচট খেলেন তিনি। ব্যথায় কাতরে উঠে চোখ গেল প্রথমে মাটির দিকে। কি একটা তরল যেন পড়ে আছে। ঘরটা আলো অন্ধকার, শুধু টেবিল ল্যাম্পটা জ্বলছে। মেঝেটা পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু কি যেন একটা পড়ে আছে মাটিতে। কমলা দেবী ভালো করে দেখলেন, আর তারপরেই ভয়ে চিৎকার করে উঠলেন। তনু চেয়ারটা উল্টে মাটিতে পড়ে আছে, আর মাথার পিছন থেকে রক্ত গড়িয়ে চৌকাঠ অবধি ভেসে গেছে। বিশ্বাস করুন আপনারা, আমি খুন করিনি। আমার ভাইয়ের সাথে ঝগড়া হয়েছিল, কিন্তু আমি খুন করিনি। আমি আমার ভাইকে যথেষ্ট ভালোবাসি, তাকে আমি খুন করতে পারি না। ক্রমাগত চিৎকার করছে ধনু, কিন্তু সে কথা শোনার কোনো প্রয়োজনই মনে করলেন না থানার বড়বাবু। এ একদম জলের মতো পরিষ্কার কেস তার কাছে। সন্ধেবেলা দুই ভাইয়ের ঝগড়ার খবর সবাই জানে। রাজবাড়ির হোটেলে যে অতিথিরা ছিলেন তারাও জানেন। যে 2-4 জন চাকর বাকর হোটেলে ধোয়া মোছার কাজ করে তারাও জানে। বিভূতিবাবু কিংবা কমলা দেবীও সে কথা অস্বীকার করতে পারেননি। ধনু নিজেও সে কথা স্বীকার করেছে।
কিন্তু তাই বলে খুন? হ্যাঁ, ওই বড় ভাইটাই খুন করেছে। একেবারে অকাট্য প্রমাণ আছে। ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের গলার মাদুলিটা ধরা ছিল। আরে মশাই, মৃতদেহ কখনো মিথ্যে কথা বলে না। বড় ভাই যখন ওকে মারতে আসে তখন ওদের মধ্যে আর এক চোট মারপিট হয়, আর তখনই ওর গলার মাদুলিটা ছোট ভাইয়ের হাতে চলে আসে। বড় বাবু, আমার মাদুলিটা তো সন্ধ্যে থেকে খুঁজে পাচ্ছি না। ধনু চিৎকার করে বলে। বড়বাবু ভুঁড়ি দুলিয়ে হেসে বললেন, যেই আমি বললাম মৃত ভাইয়ের হাতে মাদুলি পাওয়া গেছে, অমনি দুম করে বলে দিলেন ওনার মাদুলি সন্ধ্যে থেকে পাওয়া যাচ্ছে না। আপনারা কেউ দেখেছেন নাকি সন্ধ্যের পর ওর গলায় মাদুলি ছিল কিনা? হ্যাঁ? কমলা দেবী আর বিভূতিবাবু দুজনেই মাথা নাড়লেন। দুজনের কেউই ঠিক মনে করতে পারলেন না। সুতরাং বড়বাবুকে আর আটকানো গেল না। তিনি দুজন কনস্টেবলকে নিয়ে ধনুকে প্রায় টানতে টানতে নিয়ে চললেন। মা, বিশ্বাস করো, আমি ভাইকে খুন করিনি। শেষবারের মতো ধনু একবার চেঁচিয়ে উঠল, কিন্তু কমলা দেবী ঘোমটা টেনে মুখ ফিরিয়ে নিলেন। না, তিনি এই জমিদার বংশের রক্তকে কোনো দিনই বিশ্বাস করেন না। নিজের মান, নিজের কথা বজায় রাখতে এরা যা খুশি তাই করতে পারে। আঁচলে চোখ মুছতে মুছতে তিনি তনুর ঘরের দিকে চলে গেলেন। আজ সারা দিন ধরে পুলিশের তাণ্ডবে এদিকে আর আসতে পারেননি। কেস তো অলরেডি সলভড, তাই বড়বাবু আর ঘরটাকে সিল করেননি। ঘরটা আগের রাতের মতোই ছড়ানো ছেটানো আছে, শুধু তনুর মৃতদেহটা নিয়ে যাওয়া হয়েছে। রক্তটাও পরিষ্কার করা হয়েছে, কিন্তু তবু কমলা দেবীর যেন মনে হচ্ছে একটু একটু রক্তের ছিটে লেগে আছে মাটিতে। কমলা দেবী বালতি আর নেতা নিয়ে এসে আবার পরিষ্কার করলেন ঘরটাকে। পুলিশগুলো জুতো পায়ে ঘরময় ঘুরে বেরিয়েছে। কমলা দেবী ঘষে ঘষে ঘরটা পরিষ্কার করলেন আবার। পুরো ঘরটা পরিষ্কার করার পরেও মনে হচ্ছে যেন রক্তের বোটকা বিশ্রী গন্ধ বের হচ্ছে। কমলা দেবী আবার বালতির জল ফেলে নতুন জল নিয়ে এলেন, আবার নতুন করে মুছলেন। ঘরের সব জিনিস আবার আগের মতো করে গুছিয়ে রাখলেন। ঘরটা কতদিন ঝাড়া হয়নি। হোটেলের দিকে নজর দিতে গিয়ে এদিকটা একটুও দেখা হয় না তাঁর। ঘর ঝাড়ার পর মনে হলো ঘরের মেঝেটা যেন আবার নোংরা হয়ে গেছে। আবার জল পাল্টে মুছলেন তিনি। এই সব করতে করতেই প্রায় সন্ধে হয়ে এলো। সারা বাড়িতে শুধু তনুর ঘর ছাড়া আর কোথাও আলো জ্বলেনি। গোবিন্দবাবুও এই এত বড় বাড়ির কোনো একটা ঘরে মুখ গোঁজ করে বসে আছেন। অন্ধকার বারান্দায় কার যেন পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। আবার কে আসছে এখানে? কমলা দেবী ঘুরে তাকালেন, আর ঠিক সেই মুহূর্তে বেজে উঠল টেবিলের উপর রাখা ঘড়িটা। যদিও এখনো 12টা বাজতে অনেক দেরি, তবু ঘড়িতে 12টা ঘন্টাই পড়ল। তনুর মৃত্যুর সময়। কমলা দেবী দেখলেন দরজার চৌকাঠের কাছে দাঁড়িয়ে আছে সনাতন। কার্তিকের হিমেল হাওয়া দিতে শুরু করেছে, তবু সনাতন এত ঘামছে কেন কে জানে। মা ঠাকুরন! সনাতনের গলাখানাও কেমন যেন কাঁপা কাঁপা শোনালো। এ বাড়ির বউদের নায়েব কিংবা গোমস্তারা মা ঠাকুরন বলেই সম্বোধন করতেন। সনাতনও তাই করে। বলুন, কি হয়েছে? চরম বিরক্তিতে তার দিকে তাকালেন কমলা দেবী। সনাতন চৌকাঠের ওপারেই দাঁড়িয়ে রইল। কমলা দেবী মাটিতেই বসে পড়লেন। বলো, কি বলবে? আগে বলছিলাম, হোটেলটা তো কয়েকদিন বন্ধ রাখতে হবে। তা কতদিন বন্ধ থাকবে তার যদি একটা নোটিশ দেওয়া যেত। দেখো, আমার এখন এসব কথা বলতে ভালো লাগছে না। কয়েকদিন যাক, তারপর সব দেখা যাবে। আর এসব কথা এখন থেকে কর্তাকেই জিজ্ঞেস করো। আগে সনাতন চলেই যাচ্ছিল। কমলা দেবী তাকে আবার ডাকলেন।
সনাতন, একবার শুনে যাও তো, আগে মা ঠাকুরন। তনু হোটেলের টাকা থেকে ঠিক কত টাকা নিয়েছিল? আগে আমি ওই যা দেখিয়েছিলাম, আমার খাতাতে যা লেখা আছে। সনাতন আবার ঘুরে দাঁড়ালো। সনাতন ফিরে এসে চৌকাঠে পা রেখেছিল, ঠিক সঙ্গে সঙ্গেই দেওয়ালে রাখা হিটলারের ঘড়িটা বেজে উঠল। 12টার ঘণ্টা তনুর মৃত্যু সময়। সনাতন ভয়ে আবার দুপা পিছিয়ে গেল। কমলা দেবী অবাক হয়ে দেখলেন, ঘড়িটা বেজে উঠলেই সনাতন কেমন যেন ভয়ে কাঁপতে থাকে। এই কার্তিকের সন্ধ্যাতেও কেমন যেন দরদর করে ঘামতে থাকে সনাতন। কি হয়েছে সনাতন? তুমি এত ভয় পাচ্ছ কেন? ও তো একটা পাগলা ঘড়ি। তনু সারাদিন কি যে কুটুর কুটুর করতো ওটা নিয়ে। পরে ঘড়িটা বাজতে শুরু করে, তাও আবার এই অলক্ষণে সময়টাকেই দেখায়। তুমি অত ভয় পেও না সনাতন। সনাতন তাড়াতাড়ি পকেট থেকে রুমাল বার করে ঘাম মুছল। না না, ভয় পাবো কেন? আসলে অমন করে হঠাৎ বলা নেই কওয়া নেই দুম করে বাঁচতে শুরু করে দিল, তাই আর কি। হ্যাঁ, তা যা বলছিলাম, তনু তোমার কাছ থেকে, মানে হোটেলের টাকা থেকে ঠিক কত টাকা নিয়েছিল? সনাতন আরেকবার ঘাম মুছে বেশ গম্ভীরভাবে বলল, আগে ওই খাতায় যা লেখা ছিল আমি তো একেবারে সব পাই টু পাই লিখে রেখেছিলাম। তা সব মিলিয়ে মাসে 8-10 হাজার তো নিতেনি। সত্যি কথা বলতে কি, ইদানিং তো অনেকবার টাকা নিতে বারণও করেছিলাম। সনাতনের কথা শেষ হলো কি হলো না, আবার ঘড়িটা বেজে উঠল। মনে হলো যেন তীব্র স্বরে প্রতিবাদ করে উঠল ঘড়িটা। সনাতন নিজের পায়ের দিকে তাকালো। পা তার চৌকাঠের বাইরেই আছে, তবু ঘড়িটা বেজে উঠল একবার। ওই ঘড়িটা তনুর প্রাণ ছিল সনাতন। আর জানো তো, কাউকে প্রাণ দিয়ে ভালোবাসলে সে ওই প্রাণটাকে ধরে রাখতে জানে। ওই ঘড়িটার মধ্যে আমার তনুর প্রাণ আছে। তনু বলছে ও এত টাকা নেয়নি। তুমি মিথ্যে বলছো সনাতন, আমার তনু এত টাকা নেয়নি। আপনি কি বলছেন মা ঠাকুরন? আমি কি মিথ্যে বলছি? আপনি বিশ্বাস করুন, ছোট দাদা রোজই আসতো আমার কাছে আর 100-200 টাকা নিয়ে যেত, আর না দিতে চাইলে জেদ করতো। একবার তো আমাকে হুমকিও দিয়েছিল, বড় কাত্তাকে বলে আমার চাকরি ছাড়িয়ে নেবে। আবার ঘড়িটা যেন হুঙ্কার দিয়ে উঠল। কমলা দেবী একবার ওই ঘড়িটার দিকে তাকালেন, তারপর বললেন, তুমি ভুলে যেও না সনাতন, তুমি একজন মায়ের সাথে তার ছেলের বিষয়ে কথা বলছো। আমি জানি আমার ছেলে কি করতে পারে, কত দূর করতে পারে, আর কতটা বলতে পারে। তাহলে তো আর আমার কোনো কথাই বলা চলে না এখানে। আমি তো কিছুই বলিনি মা ঠাকুরন। আমার খাতায় হিসেব লেখা কাজ, তাই হিসেব লিখে রাখতাম। বড় কর্তা সেদিন দেখতে চাইলেন, তাই নিয়ে এসে দেখালাম। আপনি যদি মনে করেন আমি হিসেব গোলমেল করছি, তাহলে আমাকে পুলিশে দিয়ে দেন। আমার আর কি বলার থাকতে পারে। সনাতন এবার বেশ অভিমান করে বলতে গেল, আবার সেই একই অবস্থা। সনাতন শেষ শব্দটা শেষ করার আগেই ঘড়ির আর্তনাদ শুরু হলো। কমলা দেবী একবার ঘড়ির দিকে তাকালেন, আর একবার সনাতনের দিকে। তুমি মিথ্যে বলছো সনাতন। এসব আপনি কি বলছেন মা ঠাকুরন? আপনি কি এখন ঘড়ির কথা শুনে আমাকে দোষ দেবেন? ও তো পাগলা ঘড়ি, ভগবান জানেন কখন চলে আর কখন চলে না, আর তার উপর ভিত্তি করে আপনি আমাকে দোষ দিচ্ছেন। হ্যাঁ, দিচ্ছি। কমলা দেবী এবার চেঁচিয়ে উঠলেন, বললাম না, এই ঘড়িটা আমার তনুর প্রাণ ছিল। ওর প্রাণটা এই ঘড়ির মধ্যে আটকে আছে। ও কিন্তু এর বদলা নিয়ে ছাড়বে। তুমি খুব সাবধানে থেকো সনাতন, খুব সাবধানে। সনাতন একবার ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল ঘড়িটার দিকে। এক মুহূর্তের জন্য মনে হলো কার একটা মুখের প্রতিফলন ভেসে উঠল ঘড়ির কাঁচের মধ্যে। চমকে উঠল সনাতন। বাইরেটা ক্রমশ অন্ধকার হয়ে আসছে। বাড়িতেও আর কোথাও কোনো আলো জ্বলছে না।
সনাতন আর দাঁড়াতে পারল না ওখানে। কমলা দেবীকে কোনো রকম বিদায় না জানিয়ে সে বেরিয়ে গেল। কমলা দেবী আর একবার তাকালেন ঘড়ির দিকে। আবার বাজতে শুরু করলো ঘড়িটা, কিন্তু এবার যেন একটু আস্তে আস্তে। মনে হলো যেন সে অশান্ত ছিল আর এতক্ষণে শান্ত হয়েছে। রাত তখন বেশ হয়েছে। নিজের ঘরেই শুয়েছিল সনাতন। ঠিক ঘুমিয়েছিল না, একটু ঝিমিয়েছিল বলা চলে। সেদিনের পর থেকেই ঘুমটা কেমন যেন ছেঁড়া ছেঁড়া হচ্ছে তার। হঠাৎ মনে হলো যে দরজার বাইরে কে যেন হেঁটে বেড়াচ্ছে। সনাতন ধর্মড় করে উঠে বসল। আবার কোনো শব্দ নেই। মনের ভুল হবে বোধহয়। আবার শুয়ে পড়ল সনাতন। কিছুক্ষণ কেটে গেল, কিন্তু আবার সেই একই আওয়াজ কিছুক্ষণ পর। এবার সনাতন চিৎকার করে উঠল, কে কে ওখানে? ঠিক তখনই সেই হিটলারের ঘড়িটা বেজে উঠল। চমকে উঠল সনাতন। তাড়াতাড়ি বেরিয়ে এলো দরজার বাইরে। কে কে ওই হতচ্ছাড়া ঘড়িটা এখানে এনে মস্করা করছে? একদম ভালো হবে না কিন্তু। কিন্তু কে কোথায়? দরজার বাইরে তো কিছুই নেই। কিন্তু ঠিক সেই সময়ে যেন পিছন থেকে বেজে উঠল ঘড়িটা। সনাতন ভয়ে চমকে পিছনে তাকালো। না, কিচ্ছু নেই। কোথাও কিছু নেই, কিন্তু ঢং ঢং করে বেজে চলেছে ঘড়িটা। সনাতন ভয়ে ঘর থেকে বারান্দায় বেরিয়ে এলো। তারপর বারান্দা থেকে দালান পেরিয়ে সোজা বাড়ির বাইরে। সে পাগলের মতো দৌড়তে লাগলো রাস্তা দিয়ে। যেদিকে যাচ্ছে মনে হচ্ছে সেখানেই যেন ঘড়ির আওয়াজটা শোনা যাচ্ছে। থানাতে বড়বাবু একলাই ছিলেন। আজ তাকে নাইট ডিউটিতে থাকতে হবে। হতভাগা এসআইটা ছুটি নিয়েছে। দুজন কনস্টেবল শুধু পাহারা দিচ্ছে, আর লকআপে মাত্র একটা আসামি। এই ছোট্ট গ্রামে লোকজন কম, আর তাই ঝামেলাও কম। এই কদিন রাতে জমিদার বাড়িতে খুনটা হলো, তাই রাত বিরেতে দৌড়তে হলো, নইলে আর রাতে কি কাজ। টেবিলে মাথা রেখে বড়বাবু ঢুলছিলেন। হঠাৎ একটা দুমদাম আওয়াজে ঘুম ভেঙে উঠে পড়লেন তিনি। সে এক ভয়ানক কাণ্ড। জমিদার বাড়ির নায়েব সনাতন বাবু কেমন যেন পাগলের মতো এসে হাজির থানাতে। দুজন কনস্টেবল মিলেও লোকটাকে ধরে রাখতে পারছে না। একবার মাথা চেপে ধরে বসে পড়ছে, তো একবার হাত দিয়ে কান দুটো চেপে মাটিতে গড়াগড়ি খাচ্ছে লোকটা। বড়বাবু প্রথমটায় কিছু বুঝতে পারলেন না। এসব পুরনো জমিদারদের অনেক গুপ্ত শত্রু টত্রু থাকে। কার মনে কি থাকে কে জানে। কয়েক রাত আগে ছেলেটা খুন হলো, আবার আজকে এই লোকটা এসে হাজির। আবার কি কারোর কিছু হলো নাকি? তারপর আবার বুড়ো বাবা মা। ছোট ছেলে খুন হয়েছে, আর বড় ছেলে ধরা পড়ল। সেই দুঃখে আবার কেউ কিছু করে বসলো নাকি কে জানে। কি হলো? ও সনাতন বাবু, কি হলো? অমন করছেন কেন? আরে কি হয়েছে আপনার? সনাতন চিৎকার করে উঠল পাগলের মতো। ওই আওয়াজটা বন্ধ করুন দয়া করে। আমি সব বলছি আমি। কি হয়েছে? কিসের আওয়াজের কথা বলছেন আপনি? কোন আওয়াজ বন্ধ করব? ওই যে হিটলারের ঘড়ি। জমিদার বাড়ির হিটলারের ঘড়ি বিখ্যাত। এখনকার লোকে তার আওয়াজ শুনতে না পেলেও ঘড়ির নাম জানতো ঠিকই। তাছাড়া এই দুদিন ধরে সেই ঘড়ির আওয়াজ এখানকার অনেকের কানেই গেছে। বড়বাবু নিজেও শুনেছেন, কিন্তু এই মুহূর্তে তো সেরকম কোনো ঘড়ির আওয়াজ কানে আসছে না কিছু। বড়বাবু হাঁ করে সনাতনের দিকে চেয়ে বললেন, কিন্তু এখন তো কোনো ঘড়ির আওয়াজ শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছি, আপনি পাচ্ছেন না? আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি।
এই তো আবার বাজলো। সনাতন আবার কান চেপে বসে পড়ল মাটিতে। যেখানে এত কিছু হচ্ছে সেখান থেকে লকআপটা খুব একটা বেশি দূরে নয়। ধনু শুয়েছিল লকআপের ভেতর এতক্ষণ। সারাদিন কেউ দেখা করতে আসেনি তার সাথে। মা বাবা তার সম্বন্ধে কি ভাবছে কে জানে। তাকে ছাড়ানোর কোনো চেষ্টা করেছে কিনা কিছুই জানা নেই তার। এতক্ষণ ধরে এই সব কথাই ভাবছিল। ঘুম আসছিল না ধনু। হঠাৎ সনাতনের চিৎকারে সে চমকে উঠে বসল। সনাতন তাকে একবার বোধহয় দেখতে পেয়েই পাগলের মতো ছুটে এলো। গরাদের ফাঁক দিয়ে যতটা পারা যায় জোর করে মুখটা ঢুকিয়ে পাগলের মতো চিৎকার করতে লাগলো সে। ও বড় দাদা, ওই ঘড়ির আওয়াজটা একটু বন্ধ করতে বলুন না। একবারটি বন্ধ করতে বলুন, আমার কানের পর্দা ফেটে যাবে এবার। আমি সব বলছি। সনাতনের পেছনে বড়বাবু এসে দাঁড়িয়েছেন। ধনু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তার দিকে। বড়বাবুও হতবাক। সনাতন এবার বলতে লাগলো, আমি খুন করেছি ছোট দাদাকে। ছোট দাদা প্রায় রোজ টাকা নিত আমার থেকে, তবে 10-20 টাকার চেয়ে বেশি নেয়নি কখনো। খুব বেশি হলে মাঝে মাঝে 50। আমি ওই টাকার অঙ্কের পাশে আরও একটা শূন্য বেশি দিয়ে রাখতাম। বড় কর্তা হিসেব চাইতেন না কোনোদিন। মা ঠাকুর রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকতেন, তাই হিসেব গরমিল করে টাকা সরাতে আমার কোনো অসুবিধা হতো না। কিন্তু সেদিন হঠাৎই হিসেবের খাতা দেখার কথা উঠলো। সেই মুহূর্তে সবাই ছোট দাদাকেই বকাবকি করলো। কিন্তু আমি জানতাম একবার যখন মা ঠাকুরনের চোখ পড়েছে তখন তিনি ভালো করে সব কিছু মিলিয়ে খোঁজ নেবেন। তাই একটুক্ষণের জন্য থামল সনাতন। থানার ওই ছোট্ট ঘরে তখন পিন পড়লেও শব্দ হবে। আবারও একবার চিৎকার করে উঠল সে। মনে হয় সে আবারও সেই ঘড়ির আওয়াজটা শুনতে পেয়েছে। সব বলছি। সেদিন আমি ছোট দাদার ঘরে গিয়েছিলাম। ছোট দাদা তখন ওই ঘড়িটার পেটের ভেতর মন দিয়ে কিছু একটা দেখছিল। আমি গিয়ে পিছন থেকে একটা বড় হাতুড়ির বাড়ি মারলাম। একটা বাড়িতেই শেষ। গল গল করে রক্ত বেরোতে লাগলো। আপনাকে বিশ্বাস করি কি করে বলুন তো মশাই? আপনারা কত পুরুষ ধরে ওই বাড়ির নায়েবি করেছেন, কত যুগ ধরে নুন খেয়েছেন, কে জানে, বলা তো যায় না। হয়তো আপনার বড় দাদাকে বাঁচাতে এত রাতে এখানে এসে খুনের দায় মাথায় নিচ্ছেন। ধনুবাবুর মাদুলিখানা তনুবাবুর হাতে কি করে গেল? দুই ভাইয়ের সন্ধ্যের দিকে তুমুল ঝগড়া হয়েছিল। ছোট দাদা বড় দাদার গলা চেপে ধরেছিল। তখনই বোধহয় মাদুলিটা খুলে পড়ে গিয়েছিল টেবিলের তলায়। ছোট দাদা মাটিতে পড়ে যাওয়ার পর ওটা আমার নজরে আসে। আমার মাথায় বুদ্ধি খুলে যায়, এটা দিয়েই বড় দাদাকে ফাঁসানো যাবে। আমি আর দেরি না করে মাদুলিটা রেখে দিই ছোট দাদার হাতের মুঠিতে। আবার চিৎকার করে উঠল সনাতন। মাটিতে শুয়ে কাতরাতে কাতরাতে বলল, আমি সব বলে দিয়েছি, এবার তো ঘড়িটাকে থামান। এতক্ষণে সবাই শুনতে পেল যে হিটলারের ঘড়ি বাজছে। ঘড়িটা এখানে কোথাও নেই, কিন্তু ঘড়িটা বাজছে সবাই স্পষ্ট শুনতে পেল। ঢং ঢং করে বাজছে ঘড়িটা। ধনু এখন শহরেই থাকে, গ্রামে আর আসে না বিশেষ। জমিদারের ছেলে হয়ে এক রাত্রি জেলে থাকতে হয়েছে, ব্যাপারটা যেন কিছুতেই মেনে নিতে পারে না সে। জমিদার বাড়ির হোটেল উঠে গেছে অনেকদিন হলো। গোবিন্দবাবু একটা আরাম কেদারায় গোঁজ হয়ে বসে থাকেন সারাদিন। আর কমলা দেবীর এখন একটাই কাজ, সারাদিন ধরে তনুর ঘরখানা মোছা। এতবার করে মোছেন তবু যেন মনে হয় যে মাটিতে রক্ত লেগে আছে। আর ঠিক রাত 12টা বাজলে হাঁ করে তাকিয়ে থাকেন ঘড়িটার দিকে। সনাতন ধরা পড়ার পর থেকে প্রতিদিন ঠিক রাত 12টা বাজলেই বেজে ওঠে ঘড়িটা। আর কমলা দেবী আকুল স্বরে বলে ওঠেন, এলি তনু, আয় আয় বস, আমি খাবার বেড়ে আনছি।
আপনারা শুনলেন দেবশ্রী ভট্টাচার্যর লেখা তনু শঙ্করের ভুতুড়ে খড়ি। দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই দ্য মেম্বার্স অফ 221B হ্যারিসন রোড। গল্পটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সোনিয়া ডি দত্ত, সৈকত ভূঁইয়া, শেখ শামসুদ্দিন, সারা এডেন, মোহাম্মদ ওয়াসিম খান, অভিজিৎ ভকত, বিদিশা মুখার্জি, জয়নাল মল্লিক, ট্রাভেল উইথ এমটিভি রাইডার, কুনাল রয়, সায়ন পাল, জয় রাজ, সমৃদ্ধা দাস, সুব্রত জানা, দ্য বং বয়, সঞ্চিতা সরকার, AR এন্টারটেন রাজবংশী, দীপায়ন ঘোষ, রিয়া সাহা, সোমনাথ মণ্ডল, সন্দীপন কোলে, সৌভিক দাস, শুভম মণ্ডল, ঋষভ মণ্ডল, মঞ্জুর লস্কর, হরিদাস কীর্তনিয়া, বাপ্পা মাঝি, ফায়ার আইস গেমিং, ওয়ান্ডারার কমিউনিটি, অয়ন সাহা, রোহিত প্রধান, আর্ণ, জয়ন্ত ঘোষ, ইন্ড এক্স বুদ্ধদেব, অঙ্কন, KUS গেমিং ওয়াইটি, রশনি.14, ASR, লেটস বিগন, শুভঙ্কর বার, দীপায়ন মাহাতো, শুভজিৎ বসাক, কৌস্তব পান, কুমার গৌরব চক্রবর্তী অফিসিয়াল, বিদ্যুৎ গোস্বামী, স্পেস EXE, PS, অগ্নিভ বক্সি, প্রদীপ রয়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের মেম্বার হওয়ার জন্য। আর খুব তাড়াতাড়ি আমরা মাসে একটা করে ছোট্ট কন্টেন্ট আনব। তাহলে দেরি না করে তাড়াতাড়ি মেম্বার হয়ে যান আর শুনতে থাকুন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।